আর এখানেই নোবেলের মনে হয় যে এই পরীক্ষাটা প্রথম তার পরিবারের উপরেই করবে। প্রথম খুনটা করে তারই পরিবারের, তার নিজের ঠাকুমাকে। একটা জল ভর্তি গ্লাসের সঙ্গে ওই কেমিক্যালটা মিশিয়ে তার ঠাকুমাকে খাইয়ে দেয়। 15 মিনিটের পরেই ওই ঠাকুমার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। ঠাকুমাকে মারার কারণ একটাই, মন্ত্রতন্ত্রের ব্যাপারটা নোবেলের সঙ্গে তার ঠাকুমা খুব বিরোধ করে। তিনি কখনোই এই সমস্ত জিনিসপত্র বাড়িতে পছন্দ করতেন না, তাই নোবেল তার ঠাকুমাকে প্রথমে তার রাস্তা থেকে সরিয়ে দেয়। এই মৃত্যুর পর বাড়ির সমস্ত লোকের মনে হয়েছে তার ঠাকুমার বয়স হয়েছে, সেই জন্য হার্ট অ্যাটাক করেছে। কেউ ভাবতেও পারেনি এর নেপথ্যে কারণটা কি রয়েছে। কোনো পুলিশ বা কোনো রকম ময়না করার সেখানে কথাই ওঠেনি, তাই সাধারণ মৃত্যু ভেবে তার অন্তিম সংস্কার করা হয়। এই ঘটনা হওয়ার পর নোবেল কিছুদিন শান্তিতেই ছিল, কিন্তু তারপর কিছুদিন থেকে তার মা এই ব্যাপার নিয়ে বিরোধ করতে শুরু করে। ঠিক একই রকমভাবে ঠাকুমায়ের মতো ওই গ্লাসের সঙ্গে কেমিক্যাল মিশিয়ে তার মাকেও খাইয়ে দেয়। আবার একই রকমভাবে 10 থেকে 15 মিনিটের মধ্যে তার মায়ের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। এই মৃত্যুটার পরেও কোনোরকম কোনো ময়না বা পুলিশকে খবর দেওয়া হয়নি, কারণ সবাই জানে এটা স্বাভাবিক মৃত্যু, তাই তার মায়েরও অন্তিম সংস্কার করা হয়। জয় হিন্দ বন্ধুরা। আচ্ছা, আপনারা কি তান্ত্রিক বিশ্বাসী? খুব তাড়াতাড়ি বড়লোক হওয়ার কথা ভাবছেন? তান্ত্রিক পূজা করার পর তার কাছ থেকে চরণামৃত খাচ্ছেন? তাহলে সাবধান হয়ে যান। কেন আপনাকে সাবধান হওয়ার কথা বলছি, আজকের এই ঘটনা শুনলে আপনি শিউরে উঠবেন। সময়টা 2021-এর আশেপাশে। গুজরাটের আমেদাবাদ শহরে এক ব্যক্তির অ্যাক্সিডেন্টাল ডেথ হয়, অর্থাৎ ওই ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিল, কেউ একজন গাড়ি চাপা দিয়ে চলে যায়। এই ঘটনা পুলিশের কাছে যাওয়া মাত্র গুজরাট পুলিশের একটা টিম যত তাড়াতাড়ি সম্ভব ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে ওই ব্যক্তির মৃতদেহকে ওখান থেকে তুলে মর্গে পাঠানো হয়। স্বাভাবিকভাবেই ওই মৃতদেহটার পোস্টমর্টেম হয় এবং তারপরে সেই মৃতদেহটাকে সেই পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পরিবারের লোকজন মৃতদেহ পাওয়ার পর সেই মৃতদেহর অন্তিম সংস্কার করে, কিন্তু ওই মৃত পরিবারেরই এক সদস্য, অর্থাৎ যিনি মারা গেছেন তার ভাই, তার মনে হয় যে তার দাদার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নয়, এটা একটা পরিকল্পিত মার্ডার। তার দাদাকে কে বা কারা খুন করেছে এবং খুন করার পর সেটাকে অ্যাক্সিডেন্ট বলে চালানো হচ্ছে। এই ব্যাপার সন্দেহ হওয়ার পরই ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে পুলিশের কাছে যায়। পুলিশ সমস্ত ঘটনা শোনার পর পুলিশ সেই ব্যক্তিকে বলে, এটা তোমার ভুল ধারণা। পুলিশের কাছে এই ব্যাপার শোনার পরেও ওই ব্যক্তি বারবার পুলিশের দ্বারস্থ হয়, আর পুলিশও বারবার তাকে বুঝিয়ে বাজিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। এইভাবেই কয়েকটা মাস কেটে যায়। মৃত ব্যক্তির ওই ভাই বারবার পুলিশের কাছে গিয়ে কোনো রকম কোনো সুরাহা না পেয়ে তার নিজের মন খারাপ হয়ে যায়। একদিন সে রাতে শুয়ে শুয়ে চিন্তা করে, পুলিশ তো তার দাদার মৃত্যুটাকে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিল, কিন্তু তার বারবার মনে হচ্ছে যে এটা কখনোই অ্যাক্সিডেন্ট হতে পারে না। তাই তার মনে হয় যে এই কেসের ইনভেস্টিগেশন সে নিজেই করবে। সে নিজেই তার দাদার মৃত্যুর কারণ খুঁজবে, সে নিজেই তার দাদার খুনিকে খুঁজে বের করবে। সে বের করবে তার দাদার মৃত্যুটা একটা সাধারণ অ্যাক্সিডেন্ট নাকি পরিকল্পিত খুন। প্রতিজ্ঞা তো সে করেইছে, কিন্তু এই কাজ সে করবে কিভাবে? তার কাছে পুলিশের মতো কোনো রকম কোনো সুযোগ সুবিধা নেই, কিন্তু তবুও ওই ছেলেটা তার নিজের ভাবনাতে অনড় থাকে। এইভাবেই ধীরে ধীরে দিন পেরিয়ে যায়, মাস পেরিয়ে যায়, বছর পেরিয়ে যায় প্রায় 2.5টা বছর। হঠাৎ করেই ওই ছেলেটা একদিন এক পুলিশ অফিসারকে একটা মেসেজ করে। ওই মেসেজে সে বলে, এক ব্যক্তি একজনকে মার্ডার করতে যাচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা টিম পাঠিয়ে ওই ব্যক্তিকে পাকড়াও করুন। তার সাথে সাথে ছেলেটার নিজের লোকেশনটাও পুলিশকে পাঠিয়ে দেয়। এই মেসেজ পাওয়া মাত্র পুলিশের একটা টিম ওই লোকেশন অনুযায়ী ওই জায়গায় পৌঁছায়, আর তার সঙ্গে সঙ্গে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। গুজরাট পুলিশ ওই ব্যক্তিকে থানায় নিয়ে যাওয়ার পর শুরু হয় জিজ্ঞাসাবাদ। যে ছেলেটা সে তার দাদার খুনের ইনভেস্টিগেশন করছিল, সে নিজেও জানতে পারে সে যাকে ধরিয়ে দিল সেই তার দাদার খুনি। এখানে পুলিশেরও মনে হয় যে মার্ডার করার আগে একজনের জীবন তারা বাঁচাতে পেরেছে। 2.5 বছর আগেকার একটা সাধারণ অ্যাক্সিডেন্ট, সেটা অ্যাক্সিডেন্ট ছিল না, এটা একটা পরিকল্পিত খুন ছিল। সেই ব্যক্তিকেই তারা গ্রেপ্তার করেছে। আপাতত কেস এখানেই ক্লোজ, কিন্তু ওই রাত্রি দ্বিতীয়বার যখন ওই ব্যক্তিকে আবার জিজ্ঞাসাবাদ করা হয়, ওই ব্যক্তির মুখে সমস্ত কথা শোনার পর পুলিশের চোখ এবং মুখ বিস্ফারিত হয়ে যায়। পুলিশ বুঝতে পারে যাকে তারা এতক্ষণ শুধুমাত্র সাধারণ খুনি ভাবছিল, সে শুধু সাধারণ খুনি নয়,
সে এখন পর্যন্ত গুজরাটের সব থেকে বড় সিরিয়াল কিলার। এমন এক সিরিয়াল কিলার যে 10 বছর ধরে মোট 12টা খুন করেছে, কিন্তু কখনো সে পুলিশের কাছে ধরা পড়েনি। প্রত্যেকটা খুনের প্যাটার্ন একই রকম। পুলিশের মনে হয় এই ব্যক্তি মানুষ নাকি নরপিশাচ। কিন্তু কাহিনী এখানেই শেষ নয়। পুলিশ আবার জিজ্ঞাসাবাদ করে, শুধুমাত্র কি 12টা খুন করেছে নাকি তার থেকেও সংখ্যাটা বেশি। পুলিশের কাছে গ্রেপ্তার হওয়ার 8 দিন পর ওই ব্যক্তির পুলিশ কাস্টডিতেই মৃত্যু হয়। পোস্টমর্টেম রিপোর্ট আসার পর জানা যায় এই ব্যক্তির মৃত্যুও সেইভাবেই হয়েছে, ঠিক যেভাবে 12 জনকে সে মেরেছে, অর্থাৎ হার্ট অ্যাটাক। চলুন এই কাহিনী একটু ভিতর থেকে জানা যাক। আমার বিশ্বাস এই পুরো সম্পূর্ণ কাহিনীটা শোনার পর আপনি নিজেও আঁতকে উঠবেন। এখানে প্রশ্ন দুটো: কিভাবে সে এতগুলো খুন করেছে আর খুন করার মোটিভ কি ছিল? 2, পুলিশ কাস্টডিতে তার কি করে মৃত্যু হলো? সময়টা 2021-এর আগস্ট মাস। গুজরাটের আহমেদাবাদে গহিল বলে একটি মাঝবয়সী ছেলে বসবাস করে। একদিন সন্ধ্যার দিকে সে বাড়ি থেকে বের হয় এবং রাতের দিকে পুলিশের পক্ষ থেকে গহিলের বাড়িতে ফোন করা হয় তার ছেলের লাশ পাওয়া গেছে, কেউ যেন তাকে গাড়ি চাপা দিয়ে চলে গেছে। কথাটা শোনার পর গহিলের বাড়ির লোক কাঁদতে কাঁদতে হসপিটাল পৌঁছায়। সেখানে গিয়ে দেখা যায় ঘটনা একদম সত্য। পোস্টমর্টেম হওয়ার পর গহিলের বাড়ির লোকের হাতে তার মৃতদেহ তুলে দেওয়া হয়। রিপোর্ট আসার পর দেখা যায় এটা একটা সাধারণ অ্যাক্সিডেন্ট, প্রচুর রক্তক্ষরণের জন্য মৃত্যু হয়েছে। তার সাথে আর একটা জিনিস ছিল, তার শরীর থেকে এক ধরনের কেমিক্যাল পাওয়া যায়, কিন্তু পুলিশের চোখে এই কেমিক্যাল পাওয়ার পরেও একটা সাধারণ অ্যাক্সিডেন্ট বলে ব্যাপারটাকে দফা রফা করে দেওয়া হয়, কেসটাকে এখানেই ক্লোজ করা হয়। পুলিশ ভাবে এই কেমিক্যালটা কোনো একটা মেডিসিনের হতে পারে, তাছাড়া সে যদি কোনো নেশাভান করে থাকে তার হতে পারে। তারা খুব ভালোভাবেই বুঝতে পারে যে এই গোটা কেসটা একটা সাধারণ অ্যাক্সিডেন্ট। কিন্তু এখানেই জিগার অর্থাৎ গহিলের ছোট ভাইয়ের সন্দেহটা বাড়তে থাকে। তার মনে হয় এভাবে তার দাদার মৃত্যু হতে পারে না, এটা খুন ছাড়া আর কিচ্ছু নয়। বারবার সে পুলিশকে বলে এটার তদন্ত করার জন্য, কিন্তু তাতে কোনো ফল হয়নি। তার মনে হয় তার দাদা মদ খায় না, কোনো রকম কোনো মেডিসিন নেয় না, তাহলে এই কেমিক্যাল এলো কোথা থেকে? বারবার বলার পরেও পুলিশের কাছ থেকে খালি হাতে ফিরে যায় জিগার। মৃত্যুর 2 থেকে 3 মাস পেরিয়ে যাওয়ার পরই জিগার নিজেই এই ঘটনার ইনভেস্টিগেশন শুরু করে। প্রথম সে তার দাদার কল ডিটেল বের করে, দ্বিতীয় সে তার দাদার সমস্ত বন্ধুদের সঙ্গে কথা বলতে শুরু করে। 2021-এর ডিসেম্বর মাসের কাছাকাছি এসে জিগার বুঝতে পারে যে তার দাদার মৃত্যুর 1.5 থেকে 2 মাস আগে এক ব্যক্তির সঙ্গে সে বারবার ফোনে কথা বলেছে। ওই ব্যক্তির সঙ্গেই সে বারবার দেখাও করেছে। খবর নিয়ে সে আরও জানতে পারে ওই ব্যক্তি একজন তান্ত্রিক, তার নাম নোবেল সিং চাবদা। এই নোবেল সিং চাবদার বয়স 42 বছর। কোইন্সিডেন্টভাবেই সে জিগারের দূর সম্পর্কের আত্মীয়। গহিল অর্থাৎ জিগারের দাদা, সে নোবেল সিং চাবদাকে চিনত ঠিকই, কিন্তু তার মৃত্যুর 2 মাস আগে থেকে তার সঙ্গে সম্পর্কটা যেন আরও গভীর হয়েছিল। এখানে জিগারের মনে একটা প্রশ্ন জাগে, যেহেতু নোবেল সিং চাবদা একজন তান্ত্রিক, তাহলে তার দাদা মৃত্যুর 2 মাস আগে থেকে কেন তার সঙ্গে বারবার দেখা করেছে আর বারবার ফোনে কথা বলেছে? এবার আসি এই কাহিনীর দ্বিতীয় অধ্যায়ে। নোবেল সিং চাবদা একজন সাধারণ মানুষ। তার পরিবারে মা, বাবা, দাদু, ঠাকুমা এবং কাকা সকলেই ছিল। নোবেলের ক্রাইম পেট্রোল দেখার খুব শখ, সে ক্রাইমের ঘটনা দেখতে বা শুনতে খুব ভালোবাসে। ঠিক এরপরেই তার ভিতরে তান্ত্রিক হওয়ার স্বপ্ন জাগে। তার মনে হয় কিভাবে তন্ত্রমন্ত্র দিয়ে মানুষকে ঠকানো যায়, আর এটা ভাবনা চিন্তা করার পরই সে বিভিন্ন তান্ত্রিকের সান্নিধ্যে আসতে থাকে। 2-1 জনকে সে পেয়েও যায়, কিন্তু সে খুঁজছে একজন ঠকবাজ তান্ত্রিক, কিভাবে মানুষকে প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে লোটা যায়। একজন তান্ত্রিককে পাওয়ার পর নোবেল ওই তান্ত্রিকের কাছে গিয়ে বলে, আমি আপনার কাছে তন্ত্রমন্ত্রের বিদ্যা শিখতে চাই। সমস্ত তন্ত্রমন্ত্র কিভাবে মানুষের উপরে কাজ করে আমি সমস্ত বিদ্যা আপনার কাছে নিতে চাই। ওই তান্ত্রিক নোবেলকে উত্তর দেয়, আমি তোমাকে সমস্ত কিছু শিখিয়ে দিতে পারি, কিন্তু সেইগুলো তোমাকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। কিছু মন্ত্র তান্ত্রিকের কাছে নেওয়ার পর নোবেল সিং বাড়ি যায়। বাড়িতে গিয়ে সে তার নিজের ঘরে বসেই ওই মন্ত্রগুলোর প্র্যাকটিস করতে থাকে। কিন্তু এই যে প্র্যাকটিস করছে সেটা তার বাড়ির লোকজন অর্থাৎ তার মা, তার ঠাকুমা, তার কাকা কারোরই ভালো লাগেনি। হঠাৎ করেই এরকম কীর্তি যদি বাড়িতে কেউ করে
তার বাড়ির পরিবারের লোকজন সবাই চমকে উঠবে। এই সব নিয়ে তুমুল বচসা শুরু হয় তার বাড়ির লোকজনেদের মধ্যে, কিন্তু সে তার মন্ত্রপাঠ বন্ধ করেনি। এই কাজ সে বারবার বাড়ির মধ্যে চালাতে থাকে। চলুন এবার শোনা যাক এই গল্পের তৃতীয় অধ্যায়। জিগারের মনে হয় হঠাৎ করে তার দাদা কিভাবে তান্ত্রিকের চক্করে পড়ল। এখানে কিছু তো একটা বিষয় লুকিয়ে রয়েছে যেটা সে বুঝতে পারছে না। মৃত্যুর আগে 1.5 থেকে 2 মাস তান্ত্রিকের সংস্পর্শে আসে গহিল, আর তারপরেই তার মৃত্যুটা হয়। এখানে কিছু একটা কারণ লুকিয়ে আছে যেটা শুধু তান্ত্রিকই জানে। এখানে একটা ব্যাপার জিগারের খুব সহজ হয়ে যায়। জিগার নোভেলের দুঃসম্পর্কের আত্মীয় হতে পারে, কিন্তু জিগার আর নোভেলের মধ্যে কোনো সময় দেখা বা কথাবার্তা কখনোই হয়নি। নোভেল কিন্তু জিগারকে কখনোই চেনে না। জিগার জানতে পারে যে নোভেলের কাছে একটা 4 চাকা গাড়ি আছে। সে ওই গাড়িটা কখনো ড্রাইভার দিয়েও চালায়, আবার কখনো নিজেও চালায়, কিন্তু গাড়িটা বেশিরভাগ নোভেল চালায় রাতের দিকে। এটা জানার পরেই জিগারের মাথায় একটা আইডিয়া আসে। তার দাদার ফোনের কল ডিটেল যখন বের করেছিল, সে সেখান থেকেই নোভেলের নাম্বারটা পেয়ে গেছিল। সেই নাম্বারটা নিয়ে সে নোভেলকে ফোন করে সে নোভেলকে বলে সে একজন ড্রাইভার, তার একটা কাজ চাই। এই কাজ যদি নোভেল তাকে দিতে পারে সে খুব উপকৃত হবে। উল্টো দিক থেকে নোভেল তাকে বলে তার সঙ্গে দেখা করার জন্য। ঠিক এর পরের দিনেই জিগার বেলা 10টার সময় নোভেলের কাছে পৌঁছায়। নোভেলকে গিয়ে বলে, আমি একটা কাজ চাই, দিনে একটা কাজ করি, রাতে যদি আপনার গাড়িটা চালাতে পারতাম তাহলে খুব উপকৃত হতাম। এই কথা জিগারের মুখ থেকে শোনার পরেই নোভেলও রাজি হয়ে যায়। ঠিক এরপর থেকেই 2 রকমভাবে জীবন কাটাতে থাকে জিগার। সে দিনে একরকম আর রাতে সে একজন তান্ত্রিকের ড্রাইভার। ধীরে ধীরে বিশ্বস্ত হয়ে ওঠে নোভেলের কাছে। সে বুঝতে পারে নোভেলের অনেক রকম রূপ। সে যেমন একদিকে তান্ত্রিক, অন্যদিকে সে একজন ইউটিউবার। এই সমস্ত তন্ত্রমন্ত্র নিয়ে সে ইউটিউবে রিলসও বানায়। জুয়া খেলাতেও পারদর্শী নোভেল। তাছাড়া সে রাতে গাড়িও চালায়। এই সমস্ত ব্যাপার জানার পরেও জিগার কিন্তু নোভেল সিং চাদ্দার সঙ্গে একটা ভোলা মানুষের মতো লেগে থাকে। এরকম করে প্রায় 7 মাস পেরিয়ে যায়। জিগার শুধু একটাই কথা জানতে চায় যে তার দাদার মৃত্যুতে কি তান্ত্রিক নোভেল সিং এর কোনো হাত আছে কি নেই। আর এই 7 মাস পেরিয়ে যাওয়ার পর নোভেলও জিগারের ওপর আস্তে আস্তে ভরসা করতে শুরু করে। একদিন রাতের দিকে গাড়ি চালাতে চালাতে নোভেল জিগারকে বলে, গাড়ি তো তুমি ভালোই চালাও, পয়সাও মোটামুটি কামাচ্ছ, কিন্তু এভাবে তুমি কতটা আর কামাতে পারবে? তুমি যা খাটাখাটনি করছো তাতে তো তোমার খুব কষ্ট হচ্ছে, সেটা বুঝতেই পারছি। নোভেল আরও বলে, তুমি কি জানো তান্ত্রিকগিরি করে আমার কাছে কত টাকা পয়সা এসছে? যদি তুমি তাড়াতাড়ি পয়সা কামাতে চাও আর বড় লোক হতে চাও তাহলে আমাকে বলো, আমি তোমাকে একটা আইডিয়া দিচ্ছি। জিগার নোভেলকে জিজ্ঞাসা করে, কি এমন আইডিয়া যা দিয়ে এত তাড়াতাড়ি বড় লোক হওয়া যায়? নোভেল জিগারকে বলে, আমার কাছে অনেক বড় বড় মানুষ আসে, অনেক সাধারণ মানুষও আসে যারা খুব লোভী। তাদের কাছে আমি তাদের টাকা নিয়ে টাকা ডবল করে দিই। যদি 5,000 নিয়ে আসে তাকে 10,000 করে দিই, যদি 10,000 নিয়ে আসে তাকে 20,000 করে দিই, যদি 1 লাখ নিয়ে আসে তাকে 2, যে 2 নিয়ে আসবে তাকে 4, যে 3 নিয়ে আসবে তাকে 6। এই করেই আজকে আমার এত পয়সা। জিগার নোভেলকে জিজ্ঞাসা করে, এতে তোমার কি লাভ হয়? জিগারের কাছে এই প্রশ্ন শোনা মাত্র আস্তে আস্তে গুপ্ত কথা খুলতে থাকে নোভেল। জিগার এখনো বুঝতে পারেনি যে এই খুন করাতে নোভেলের হাতটা কোথায়। দীর্ঘ 7 মাস অপেক্ষা করার পর একটা দিন আসে, 1 ডিসেম্বর 2022। সমস্ত প্রশ্নের অবসান ঘটল জিগারের। 1 ডিসেম্বর সন্ধ্যাতে জিগার নোভেলের কাছে ডিউটিতে আসে। গাড়ির সিটে একদিকে জিগার, গাড়ির ড্রাইভার, আরেকদিকে নোভেল উঠে বসে। 2 জন আমেদাবাদের শুনশান অন্ধকার রাস্তা দিয়ে রাতের বেলায় যাচ্ছে। হঠাৎ করে গাড়িতেই নোভেল জিগারকে বলে ওঠে, যদি পয়সা কামাতে চাও তাহলে বলো, আজকে রাত্রেই এক বড় ব্যবসাদার আসছে আমার কাছে তার নিজের টাকা ডবল করতে। জিগার নোভেলকে বলে, তাহলে আমার কাছে যেটুকু টাকা রয়েছে সেটাকেও ডবল করে দাও। নোভেল জিগারকে উত্তর দেয়, ওসব ধোঁকাবাজি। যারা আমার কাছে টাকা ডবল করাতে আসে আমি তাদের টাকাগুলোকে লুট করে নিই। জিগার আবার বলে ওঠে, এটা কি করে সম্ভব? যারা তোমার কাছে টাকা ডবল করাতে আসে তাদের সাথেও তো অনেক লোকজন থাকে। নোভেল বলে, যেভাবে আমি কাজটা করি সেটা কেউ বুঝতেও পারে না। প্রথম আমি ওই ব্যক্তিকে একটা শুনশান জঙ্গলে বা জায়গাতে টাকা নিয়ে আসতে বলি, আর যদি সাথে কেউ আসে তাহলে ওই টাকা ডবল হবে না। তাকে আমি এটাও বলি যে সঙ্গে যদি কেউ থাকে তাহলে আমার মন্ত্রতন্ত্র কাজ করবে না, সমস্ত কিছু বেকার হয়ে যাবে, তাছাড়া টাকাটাও ডবল হবে না। নোভেল আরও বলে,
আজ রাত্রে ওই ব্যবসাদার অনেক টাকা নিয়ে আসবে। জিগার বলে, তাহলে কি আপনি ওর টাকা ডবল করে দেবেন? নোবেল বলে, না, ওকে লুট করব। এই সমস্ত কথাবার্তা ওদের মধ্যে চলতে চলতেই নোবেল জিগারকে বলে রাস্তার ধারে গাড়িটাকে দাঁড় করাতে। গাড়ি থামার পর নোবেল সিট বেল্টটা খুলে গাড়ি থেকে নেমে গাড়ির পিছনের দিকে যায়, আর তার সঙ্গে জিগারকেও সেই পিছনে ডেকে নেয়। জিগার গাড়ির পিছনে আসার পরেই নোবেল গাড়ির ডিকিটাকে খোলে। ডিকির ভিতরে একটা স্টেপনি রাখা রয়েছে, আর ওই স্টেপনির ভিতরে নোবেল হাতটাকে ঢুকিয়ে দেয়। ভিতর থেকে দুটো বোতল বের করে। একটা বোতলের মধ্যে মদ রয়েছে, আর একটা বোতলের মধ্যে কি আছে সেটা একমাত্র নোবেল ছাড়া আর কেউ জানে না। নোবেল জিগারকে বলে, এর একটাতে মদ আছে, আর একটাতে এক রকমের কেমিক্যাল আছে। সেই কেমিক্যালের নামটা এই ভিডিওতে আমি আপনাদের কাছে প্রকাশ করব না, কারণ কিছুজন এই ক্রাইমের ঘটনা সাবধান হওয়ার জন্য শোনে, আবার কিছুজন আছে যারা এই ক্রাইমের ঘটনা থেকে তাদের আইডিয়া চুরি করে। নোবেল বলে, ওই ব্যবসাদার আসার পর মদের সঙ্গে এই কেমিক্যালটা মিক্স করে চরণামৃত বলে খাইয়ে দেব। ঠিক তারপরেই ওর কাছ থেকে সমস্ত টাকা নেব ডবল করার জন্য, আর ওই টাকা নিয়ে আমরা দুজন এখান থেকে পালিয়ে যাব। 10 থেকে 15 মিনিটের মধ্যে ওই ব্যবসাদারের মৃত্যু হবে। এই কথা শোনার পর জিগারের মাথার চুল শুদ্ধ ঠাড়ো হয়ে যায়। সে নোবেলকে জিজ্ঞাসা করে, কি করে 10 থেকে 15 মিনিট পরে ওই মানুষটার মৃত্যু হবে? উল্টো দিক থেকে উত্তর আসে, এই কেমিক্যালের কাজ শুরু হয় 10 থেকে 15 মিনিট পর। আর বিশ্বের কোনো ডাক্তার নেই যে বুঝতে পারবে এই মৃত্যুটা কিভাবে হলো। মৃত্যুর পর পোস্টমর্টেম হলেও তার রিপোর্টে একমাত্র হার্ট অ্যাটাক আসবে। তদন্ত হলেও পুলিশের সন্দেহ করার কোনো জায়গা থাকবে না। হঠাৎ করেই জিগারের মনে পড়ে যায় তার দাদার মৃত্যুর পরেও পোস্টমর্টম হয়েছিল, আর সেই রিপোর্টেও একটা কেমিক্যাল পাওয়া গিয়েছিল। জিগারের মনে হয় সে একদম ঠিক জায়গাতেই এসেছে। এবার জিগার নোবেলকে জিজ্ঞাসা করে, তুমি আগে কখনো এমন কাজ করেছো? তান্ত্রিক নোবেল উত্তর দেয়, 2 থেকে 3 জনকে এইভাবে মেরেছি, আর তার সঙ্গে সঙ্গে তাদের সমস্ত টাকা পয়সাকে লুট করেছি। 2 জনকে ঘন জঙ্গলের মধ্যে এবং 1 জনকে আমার গাড়ির মধ্যেই। গাড়ির মধ্যে যাকে মেরেছি সে বেহুঁশ হয়ে যাওয়ার পর তাকে গাড়ি থেকে রাস্তায় ফেলে দিয়েছি, আর সেই সময় পিছন থেকে একটা স্পিডে ট্রাক আসছিল। ওই ট্রাকটা এসে ছেলেটাকে চাপা দিয়ে চলে যায়। এই কথা নোবেলের কাছ থেকে শোনা মাত্র জিগার বুঝতে পারে তার দাদার কথাই বলছে। গত 7 মাস ধরে সে তার দাদার খুনির সঙ্গে রয়েছে। কিন্তু এখানে একটা নতুন কাহিনী। সে যে ব্যবসাদারকে ডেকেছে টাকা ডবল করার জন্য, আজকে রাতেই তার টাকা কোটাকে লুট করে তাকে খুন করবে নোবেল। জিগারের মনে হয় সে তার দাদার খুনিকে তো অবশ্যই শাস্তি দেবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ওই ব্যবসাদারকেও সে বাঁচাবে। 2.5 থেকে 3 বছর আগে সে তার দাদার মৃত্যুর ব্যাপার নিয়ে বিভিন্ন থানায় ঘুরেছে, তাই সেই সমস্ত থানার অফিসারদের ফোন নাম্বার জিগারের কাছেই ছিল। নোবেলের কাছ থেকে একটুখানি দূরে গিয়ে পকেট থেকে ফোনটাকে বের করে অফিসারকে একটা মেসেজ করে, যে মেসেজের কথা আমি ঘটনা শুরুতে বলেছিলাম। ওই পুলিশ অফিসার জিগারকে চিনত, তাই মেসেজ পাওয়ার পরপরই কোনো দেরি না করে সে ওই লোকেশন অনুযায়ী জায়গায় পৌঁছায়। সেখানে গিয়ে ওই অফিসার লক্ষ্য করেন সেখানে নোবেল, জিগার এবং গাড়ি সব কিছুই রয়েছে। পুলিশকে দেখার পরই নোবেল আঁতকে ওঠে, আর জিগার পুলিশের কাছে কাঁদতে কাঁদতে এগিয়ে যায়। পুলিশকে বলে, আমি 3 বছর ধরে বলে আসছি আমার দাদার সাধারণ অ্যাক্সিডেন্ট নয়, তাকে খুন করা হয়েছে। আপনারা আমার কথা বিশ্বাস করেননি। আমি গত 3 বছর পর সেই খুনিকে খুঁজে বের করেছি, আর আমার সামনে যে লোকটা রয়েছে এটাই আমার দাদার খুনি। পুলিশ অফিসার নোবেলকে ওখানেই গ্রেপ্তার করে। নোবেল পুলিশ অফিসারকে বলে, আমি একজন সাধারণ তান্ত্রিক, আমি এইসব ব্যাপারে কিছুই জানি না, আমি কোনো রকমভাবে কোনো অপরাধই করিনি, এই ছেলেটা মিথ্যা কথা বলছে। সঙ্গে সঙ্গে জিগার পুলিশকে বলে ওঠে, এক্ষুনি রাজপুত নামের এক ব্যবসাদার এখানে টাকা ডবল করাতে আসবে। এই কথা শোনার পরেই পুলিশ অফিসার তান্ত্রিকের পকেট থেকে ফোনটাকে বের করে ওই ব্যবসাদারকে ফোন করা হয়, আর ফোন করা মাত্র সমস্ত ব্যাপার পরিষ্কার হয়ে যায়। পুলিশ জানতে পারে কিছুক্ষণের মধ্যেই সেই বিজনেসম্যান এইখানেই আসছে। ওই ব্যবসাদারের সাথে পুলিশের কথাবার্তা হওয়ার পর ব্যবসাদার পুলিশকে জানায় সে বিশ্বাস করে ভুল করেছে, তার সম্মান রক্ষার্থে তার নামটা যেন মিডিয়ার সামনে না আসে। এখানে আবার একটা প্রশ্ন উঠে এসেছে, সত্যিই কি তান্ত্রিক ওই ব্যবসাদারকে আজকে ডাকার পর তাকে মেরে ফেলতো? এই প্রশ্ন পুলিশের মুখ থেকে শোনা মাত্র জিগার এগিয়ে গিয়ে গাড়ির ডিকিটাকে খুলে দেয়, আর সেখান থেকে মদের বোতল আর কেমিক্যালের বোতলটা পুলিশের হাতে ধরিয়ে দেয়। গাড়ি সহ সেখান থেকে বোতল দুটো এবং নোবেলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।
বোতল দুটোকে থানায় নিয়ে যাওয়ার পর ল্যাবে পাঠানো হয় টেস্ট করার জন্য। রাত্রে জিজ্ঞাসাবাদ হওয়ার পর প্রথমে সে কিছুই বলতে চায়নি, কিন্তু সকাল হতে হতে সে তোতা পাখির মতো বলতে শুরু করে। আর সকাল হতে হতেই পুলিশ বুঝতে পারে যে সাধারণ খুনের জন্য তারা যাকে গ্রেপ্তার করেছে এই পর্যন্ত সে গুজরাটের সব থেকে বড় সিরিয়াল কিলার। নোবেলের মুখ থেকে পুলিশ কাহিনী শুনতে শুনতে আর আঙুলের পর গুনতে গুনতে মৃত্যুর সংখ্যাটা গিয়ে দাঁড়ায় 12। নোবেল পুলিশকে বলে সে 10 বছর আগে এক তান্ত্রিকের কাছে এই বিদ্যা শিখতে যায়। ওই তান্ত্রিক নোবেলকে বলে মানুষ খুব লোভী হয়, আর ওই লোভের কারণে তারা তান্ত্রিকের আগে পিছনে ঘুরতে থাকে টাকা পয়সা ডবল করার জন্য। আর এই সুযোগ নিয়ে অনেক তান্ত্রিক ওই লোভী মানুষদের লুটে পুটে পালিয়ে যায়। আবার কিছু তান্ত্রিক এমনও আছে যারা লুট করার পর ওই মানুষগুলোকে মেরে দেয়। এই তন্ত্রবিদ্যা শেখার পর নোবেল যেহেতু ক্রাইমের ঘটনা দেখতে ভালোবাসত, সেখান থেকেই সে এই আইডিয়াটাকে চুরি করে, আর তার সঙ্গে সঙ্গে কেমিক্যালের নামটাও। কিছু নিউজ পেপার দেখে সে বুঝতে পারে যে এই কেমিক্যাল কাপড় কাচার জন্য, জামা প্যান্ট পরিষ্কার করার জন্য ইউজ করা হয়। হঠাৎ করে তার মনে পড়ে যায় তারই এক বন্ধু ধোপা বাড়িতে কাজ করে। তারপরেই ওই বন্ধুটার কাছে যায় নোবেল, তাকে বলে ওই কেমিক্যালের একটা খালি শিশি এনে দিতে। বন্ধুটা কিছু না বুঝেই তাকে একটা খালি শিশি দিয়ে দেয়, আর ওই খালি শিশিটা দেখিয়ে বাজার থেকে একটা নতুন বোতল কিনে নেয় নোবেল। এই ব্যাপারটা করার সময় ততদিনে সে তার নিজের বাড়িতে তন্ত্র প্র্যাকটিস করা শুরু করেছে। তন্ত্রমন্ত্রের কথা প্রথম তার পরিবার বুঝতে পারে, আর পরিবার বুঝতে পারার পরেই তারা এখানে খুব বকাঝকা করে তাকে। আর এখানেই নোবেলের মনে হয় যে এই পরীক্ষাটা প্রথম তার পরিবারের উপরেই করবে। প্রথম খুনটা করে তারই পরিবারের, তার নিজের ঠাকুমাকে। একটা জল ভর্তি গ্লাসের সঙ্গে ওই কেমিক্যালটা মিশিয়ে তার ঠাকুমাকে খাইয়ে দেয়। 15 মিনিটের পরেই ওই ঠাকুমার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। ঠাকুমাকে মারার কারণ একটাই, মন্ত্রতন্ত্রের ব্যাপারটা নোবেলের সঙ্গে তার ঠাকুমা খুব বিরোধ করে। তিনি কখনোই এই সমস্ত জিনিসপত্র বাড়িতে পছন্দ করতেন না, তাই নোবেল তার ঠাকুমাকে প্রথমে তার রাস্তা থেকে সরিয়ে দেয়। এই মৃত্যুর পর বাড়ির সমস্ত লোকের মনে হয়েছে তার ঠাকুমার বয়স হয়েছে, সেই জন্য হার্ট অ্যাটাক করেছে। কেউ ভাবতেও পারেনি এর নেপথ্যে কারণটা কি রয়েছে। কোনো পুলিশ বা কোনো রকম ময়না করার সেখানে কথাই ওঠেনি, তাই সাধারণ মৃত্যু ভেবে তার অন্তিম সংস্কার করা হয়। এই ঘটনা হওয়ার পর নোবেল কিছুদিন শান্তিতেই ছিল, কিন্তু তারপর কিছুদিন থেকে তার মা এই ব্যাপার নিয়ে বিরোধ করতে শুরু করে। ঠিক একই রকমভাবে ঠাকুমায়ের মতো ওই গ্লাসের সঙ্গে কেমিক্যাল মিশিয়ে তার মাকেও খাইয়ে দেয়। আবার একই রকমভাবে 10 থেকে 15 মিনিটের মধ্যে তার মায়ের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। এই মৃত্যুটার পরেও কোনো রকম কোনো ময়না বা পুলিশকে খবর দেওয়া হয়নি, কারণ সবাই জানে এটা স্বাভাবিক মৃত্যু, তাই তার মায়েরও অন্তিম সংস্কার করা হয়। এরপর তার কাকাকেও একই রকমভাবে জলে কেমিক্যাল মিশিয়ে খাইয়ে দেয়। 10-15 মিনিট পর তার কাকারও মৃত্যু হয়। এই কেমিক্যাল তার হাতে আসার পর সে নিজের বাড়িতেই 3টে খুন করে, আর এই 3টে মৃত্যুই তার কাছে সফল। এবার সে বাইরের মানুষ খুঁজতে থাকে, শুধুমাত্র যারা লোভী মানুষ। এই সমস্ত লোভী মানুষদের পাওয়ার পর তাদেরকে টাকা ডবল করার প্রতিশ্রুতি দিয়ে সে গত 10 বছর ধরে একই রকমভাবে সে খুন করে এসেছে। এখানে একটা কথা, সে যেহেতু ইউটিউবে রিলস বা ভিডিও বানাতো, সেই সমস্ত রিলস বা ভিডিও দেখে অনেকে তার সঙ্গে কন্ট্যাক্ট করে। তাদের কয়েকজনকেও সে একই অবস্থা করেছে। কাউকে সে পুজো করা চরণামৃত খাওয়াতো, আবার কাউকে সে মদ খাওয়াতো। তাই এই টাকা ডবল করা বা এই সমস্ত অন্ধবিশ্বাস থেকে আপনারাও বিরত থাকুন। 12 জনকে মারার পর 6 জনের পোস্টমর্টম হয়, কিন্তু তাদেরও একইভাবে মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক। ওই 12 জনের মধ্যে একজন জিগারের দাদা। সম্পূর্ণ ঘটনা নোবেল সিং এর কাছে শোনার পর গুজরাট পুলিশেরও মাথায় হাত পড়ে যায়। গ্রেপ্তার হয়ে আদালতে পেশ করার পর 7 দিনের জন্য তাকে পুলিশ রিমান্ডে পাঠানো হয়, কিন্তু হঠাৎ করেই কোনো রকম কোনো কারণ ছাড়া ওই পুলিশ রিমান্ডে থাকার সময় হার্ট অ্যাটাকে মৃত্যু হয় নোবেল সিং চাবদার। এই মৃত্যুর ব্যাপারেও আমি আর কোনো রকম কোনো প্রশ্ন করতে চাই না, তাই যেটা হয়েছে ঠিক হয়েছে। সে যাদেরকে খুন করেছে তাদের অন্তিম সংস্কার অনেক আগেই হয়ে গিয়েছে, তাই পুলিশ যদি নোবেল সিং চাবদাকে আদালতে পেশ করত আর এর বিচার যদি হতো, কোনো রকম কোনো তথ্য বা প্রমাণ পুলিশের পক্ষ থেকে জোগাড় করাটা খুব একটা সহজ ব্যাপার ছিল না। হয়তো কোনো প্রমাণই পুলিশ দিতে পারতো না। স্বাভাবিকভাবেই এই কেসও হয়তো নিঠারি কেসের সুনিন্দরের মতো হয়ে যেত। এই চরম অপরাধীকেও পাবলিকের ট্যাক্সের টাকায়
জেলের ভাত খাওয়াতে হতো। দেখুন, অনেক তান্ত্রিক আছে যারা সমাজের জন্য উপকার করে, কিন্তু তার পার্সেন্টেজ কত, 100-র মধ্যে 1% পাবেন নাকি সেটাও সন্দেহ। আমাদের পক্ষে তাদেরকে চেনা বড় দায়। এই ঘটনা শোনার পর আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সবশেষে সবাই সতর্কে থাকুন, সাবধানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।